ডক্টর বিল্লাহ, আপনি আপনার কি মনে হয় আসলে ডক্টর ইউনূস জাতিসংঘে কি বলবেন, কি বার্তাই বা তিনি নিয়ে আসছেন? এই যে গণতান্ত্রিক রূপান্তর, কূটনীতি, উন্নয়ন, এই তিনটা সেক্টরে কোথাও তো তার তেমন কোনো অর্জন দেখি না। তো আপনার কি মনে হয়? না, আপনার প্রশ্ন আপনি যখন পড়লেন না তখনই আমার একটু হাসি পেল। তো এখান থেকে আমার আমার প্রশ্নের উত্তরটা নিয়ে নিন না। তাই না? আমি এ, একটু ভূমিকা দিয়ে নিই। সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন অনুষ্ঠানের শুরুতে যে আমরা তিন মহাদেশ থেকে এই এই বিশ্বের তিনটা জায়গা থেকে যুক্ত হয়েছি। আবার আমাদের এই অনুষ্ঠানটা কোঅর্ডিনেট করা হচ্ছে বাংলাদেশ বা এশিয়া থেকে। এটা দিস ইজ এ ভেরি ফাইনেস্ট এক্সাম্পল যে হাউ দি হোল গ্লোব হ্যাজ টার্নড ইনটু এ ভিলেজ, এবং কিভাবে আমরা একটা বৈশ্বিক পরিবারের সদস্য। এবং এই বৈশ্বিক পরিবারের সদস্যতা, এটাই তো জাতিসংঘের থিম। এবং সেইখানে আমরা যাই, গিয়ে আমরা যার যার দেশের ইতিহাস, ঐতিহ্য, অর্জন, তাই না, আমাদের না পাওয়া, আমাদের ভিশন, আমাদের জ্ঞান, এগুলো আমরা বলি, শেয়ার করি, নেটওয়ার্কিং করি। তো এই যে তিনটার কথা বললেন, আমরা কি জানতে পেরেছি কখনো যে ঠিক কোন তিনটি বিষয় তিনি গুরুত্ব দেবেন এবং কেনই বা তিনি দেবেন? তাই না? এখন সৈয়দ বদরুল আহসান একটা পুরো একটা ক্যানভাস দিয়েছেন। ধরুন আমি একজনের প্রতিনিধিত্ব করব। এই প্রতিনিধিত্ব করার জন্য তো আমার যে ট্রু ম্যান্ডেট, সেটা তো থাকা দরকার, এবং আমার একটা আমল থাকা দরকার। গত 1 বছরে আমি যা করেছি সেইগুলো গুছিয়েই না আমি বলবো যে আমি গতবার এই কথা বলে গিয়েছিলাম, এখন আবার এই কথাটা বলছি এসে আপনাদের সামনে, তাই না? ধরেন এই যে আমি একটু আগেই এই জাতিসংঘের যে ওয়েবসাইট আছে সেটা একটু ব্রাউজ করছিলাম। একদম শিরোনামে মিল্টন ভাই লেখা, পিস, ডিগনিটি, ইকুয়ালিটি অন এ হেলদি প্ল্যানেট। আপনি ডক্টর ইউনূসের ওই তিনটা শব্দের বিপরীতে এই তিনটা শব্দ বসান্ত: পিস, ডিগনিটি, ইকুয়ালিটি। এর কোনটা আছে আমাদের এই 13 মাসে? মানুষের মর্যাদা, শান্তি, আর হচ্ছে আপনার এই ইকুয়ালিটি, সমতা, যে সমতার জন্য এত কথা, তাই না? সুতরাং যা তিনি নিয়ে যাচ্ছেন, এটাকে লেটাস কল রিপ্রেজেন্টেশন। গণতান্ত্রিক রূপান্তর শব্দটা ব্যবহার করেছেন, ইজ এ হাই সাউন্ডিং ওয়ার্ড। 13 মাসে কোনো ভিশন নাই, ইলেকশনের ডেট নাই। ওয়ারেজ নেপাল 2 দিনে আপনার নির্বাচনের ডেট দিয়ে দিচ্ছে। আপনি একটা তত্ত্বাবধায়ক সরকার, আপনার মূল দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক রূপান্তরকরণ করার জন্য একটা ইলেকশনের রোড ম্যাপ দেওয়া, সেইটা নাই। অথচ আপনি কি অ্যাজিউম করে আছেন, সমস্ত কিছু মাথায় নিয়ে বসে আছেন, তাই না? এখন দেখেন রিপ্রেজেন্টেশন, সেদিন একটা বই পড়ছিলাম, ফ্রান্সেরই একজন অধ্যাপক, তিনি বলছেন যে এই যে রিপ্রেজেন্টেশন, এই শব্দটার 3টা মানে হয়। একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, আবার করে উপস্থাপন করা, মানে পুরো জাতিটাকে, আবার পুরো ঘটনাটাকে বা ব্যাপারটাকে প্রেজেন্টেশন, উপস্থাপন করা। এখন সেইখানে আপনি ওই গতবার তো আপনি সেটা বলে আসছেন, মেটিকুলাস ডিজাইন, কেমনে আপনি ক্ষমতাটা নিলেন, আবার নতুন করে কি উপস্থাপন করবেন তার তো কোনো আমল নাই। তাহলে প্রথম যে রিকোয়ারমেন্ট, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি না। দ্বিতীয়টা কি হয়, এই রিপ্রেজেন্টেশনের মধ্যে ওই অধ্যাপক বলতেছে একটা রিজেন্ট আছে। রিজেন্ট কি? মানুষের দুঃখে দরদি হওয়া। হ্যাঁ, রিজেন্টমেন্ট আমরা বলি না, দুঃখে দুঃখে দরদি হওয়া বা হ্যাঁ, উপলব্ধি করা, তাই না? অ্যাপ্রিসিয়েট করা, মানুষের দুঃখটাকে উপলব্ধি করা। এই যে যে 13 মাসে হাজার হাজার মামলা দিয়ে, তাই না, আপনি জামিন বন্ধ করে রাখছেন। আমাদের যে জুডিশিয়াল কালচার, বিচারিক সংস্কৃতি পুরো রুদ্ধ করে রেখেছে। লক্ষ্য করছেন? ধরেন আগের যে সকল আমল ছিল, আমাদের অনেক সময় হতো কি, রাজনৈতিক নিপীড়ন, টানাপেড়ন, এগুলো তো ছিল। কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে
অলিখিত আদেশ বলে পুরো জামিন প্রক্রিয়াকে রুদ্ধ করে দিয়ে বন্ধ করে দেওয়া, এইভাবে আবাল বৃদ্ধ বনিতাকে গ্রেফতার করে রাখা, এইভাবে মব জাস্টিস ক্রিয়েট করা। তাহলে এই যে মব জাস্টিস ক্রিয়েট করে আপনি তো এই মানুষের দুঃখগুলো কখনো উন্নীত হতে পারছেন না। অর্থাৎ মানুষের মনের যে দুঃখ, এটাকে আপনি আর একটা নাম দেন দহন। এই দহনটা তো আপনার মধ্যে হচ্ছে না, বার্নিংটা হচ্ছে না। তাহলে রিপ্রেজেন্টেশনের যে দ্বিতীয় গুণ, ওই প্রফেসর ঠিক করেছেন, আমি নামটা ফ্রান্স নাম তো খুব কঠিন, আমার উচ্চারণ করতে খুব কষ্ট হয়, এই জন্য নামটা বলতে পারছি না, খুঁজলে পাবো। তাহলে রিজেন্টমেন্টটা নাই। রিজেন্টমেন্টটা আছে তার কোন জায়গায় জানেন? হিংসা। হিংসাটা কোথায়? এই যে কিছু অর্বাচীন পোলাপান, যাদের কোনো লেখাপড়া নাই, তাদের দ্বারা নিয়োগ প্রাপ্ত হয়ে, যে লক্ষ্য করেন তার মতন লোক, তাকে মানুষ জ্ঞানী বলে যে আমারে নাকি নিয়োগ করছে এই ছাত্ররা, এবং এই ছাত্রদের মধ্যে আর একটা অর্বাচীন দুইটা ছেলেকে, একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে নিয়ে গেছে এখানে। কি তাদের কন্ট্রিবিউশন, কি তাদের ভীষণ। আগের কালে সৈয়দ বদরুল হাসান কনফার্ম করতে পারবেন, মেধাবী ছাত্রদেরকে নিয়ে যাওয়া হতো যে তোরা একটু শিখে আসিস জাতিসংঘের কার্যক্রম কি হয় না হয়। এরা যে কি দেবে ভাই? এই যে ছেলেটা এ দিনরাত বলে বাংলাদেশের ৭২ সালের সংবিধান বাতিল করে দিতে হবে, যে দিস বিয়ার্ডেড পারসন হু হ্যাজ সাফার্ড দি এগ থ্রোয়িং। একে যে হোয়াট মেসেজ ইউ আর গিভিং টু দি ওয়ার্ল্ড, ভাবা যায় এটা? তাহলে এদের এই যে হ্যাট্রেকটা আছে, কিন্তু আমি যে সেন্সে দহনটা বুঝাচ্ছি, তাই না, কৃষক শ্রমিকের মুক্তি বুঝাচ্ছি, বা এই যে জেলে আওয়ামী লীগ নেতাদেরকে উইদাউট এনি এক্সপ্লানেশন হত্যা করা হচ্ছে, দ্যাট রিমাইন্ডস আস দি ট্রাজিক স্যাড স্টোরি অফ 3rd নভেম্বর। একই প্যাটার্নের, রাইট? তাহলে এটা নাই। আর একটা কি? আর একটা হচ্ছে যে রিপ্রেজেন্ট। সেন্ট মানে হচ্ছে পাঠানো, মানে আপনি কমিউনিকেট করা। কমিউনিকেট করাটাতে আবার এই লোক খুবই উস্তাদ, যেহেতু মুখ চলে, যেহেতু তার এই যে সোশ্যাল বিজনেস, যেখানে সেখানে বক্তৃতা দেয়া বেড়ায়, শক্তি দইটা কেমন করে সেটা পারে, তাই না? সুতরাং আপনি যদি আমাকে বলেন এই রিপ্রেজেন্টেশন ট্রু সেন্স, আর নির্বাচনের কথা আমি আর তুললাম না যে নির্বাচিত কিনা, ওরা কোন সুতোর উপরে দাঁড়িয়ে আছে, তা আমি একটা অন্য জায়গায় দেখিয়েছি, যে না সাংবিধানিক ভাবে, না এই যে করিতকর্মা সব জানতা আইনি উপদেষ্টা আসিফ নজরুল, তিনি নিজেও এখানে সওয়ার হয়েছেন, তাই না? এটা হলো তাদের বখতিয়ারের ঘোড়া, মানে ওই যে আল মাহমুদের কবিতা আছে না, সেইখানে তারাই ঘোড়ায় চড়া ওখানে যায় হাজির হয়েছে। হাজির হয়ে যায় সে, এটা আবার আর একটা থিওরি দিয়েছে কি 106 থেকে আমাদের এই ক্ষমতা আসছে, সেই 6 আমরা দেখাইছি যে এটা ভুয়া, তাই না? ওই যে সেই বর্ণফুলের কবিতা, যে এই গোপ গুলো ভুয়া। আপনি দেখবেন সবকিছু উপড়ায় ফেললে ভুয়ামিত্ব বাদে, ফ্রডুলেন্ট প্র্যাকটিস বাদে ইউনূস সরকারের আর কিছু থাকে না, শূন্যতায় পর্যবসিত হয়। সর্বশেষ তারা কি বললো? এটা নাকি বিপ্লবিক বৈধতা। সৈয়দ বদরুল হাসান জানবেন যে জাস্টিস মুনির সেই যে 58 সালে আইয়ুব খানের সরকারকে বৈধতা দিয়ে একটা ডক্ট্রিন সৃষ্টি করছিল, যে যদি মানুষজন মায়না নেয়, কেউ যদি জোর করে ক্ষমতা দখল করে, আর যদি মানুষজন তার ক্ষমতারে মায়না নেয়, এইটারে কয় এফিকাসি থিওরি, এটা নাকি লিগালিটি রিভলিউশন। ওটা পাকিস্তানের সুপ্রিম কোর্টও একটা থাপ্পড় মেরে বিদায় দিয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টও তাই, ভারতের কোর্ট তো তাই, কারণ তাদের সামরিক সরকার না থাকলে অন্তত সেন্ড যে স্টেট নেসেসিটি ডক্ট্রিন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ক্ষয়িষ্ণু আইন বিজ্ঞানের অংশ, সেটা তার একটা অবৈধতার উপরে পরিষ্কার ভাবে দাঁড়িয়ে আছেন। আবার যদি ট্র্যাডিশনাল সেন্সে পিপল কনসেনসাস বলি, ধরেন 90 সালের মতন একটা সরকার পতন হয়েছে, সব দল মিলে আপনি আওয়ামী লীগকে ব্যান করছেন, যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে, এবং জাতির জনক বঙ্গবন্ধু 1974 সালে যে জাতিসংঘের সদস্য পদ এনে দিয়েছেন, 136তম সদস্য পদ। মিল্টন ভাই, আপনি জানবেন যে বঙ্গবন্ধু হেনরি ফেনার ব্রকওয়ে বলেছেন যে বাংলাদেশকে বেশ কয়েকবার, 2বারের কথা বলেছেন, আমি দেখি বেশ কয়েকবার স্বাধীন করছে। আর একটা হলো 74 সালে সর্বশেষ। কিভাবে? আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলে এই যে চায়না বিরোধিতা করছিল, আমেরিকা বিরোধিতা করছিল, বাংলাদেশ যখন সদস্যপদ পাচ্ছিল না, তাই না, 74 সালে সেই 17 সেপ্টেম্বর, তাই না, সেই চিঠিটা আমরা পেলাম, এবং জেনারেল অ্যাসেম্বলির ভোটে বাংলাদেশ সদস্যপদ পেল। বঙ্গবন্ধু বলেছিলেন যে এটাই আমার অন্যতম অর্জন, যে আমি আবার সদস্যপদ
নিয়ে জাতিসংঘ ফ্যামিলি সদস্য করে দিলাম। এবং 26শে সেপ্টেম্বর রাইট, বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিলেন, ভিয়েতনাম যুদ্ধ, সেই সকল পৃথিবীর কত কিছু, তাই না, বাংলায় ভাষণ দিয়ে আবার পুরো জাতিকে, তাই না, তুলে ধরলেন। তাহলে যিনি মেম্বারশিপ এনে দিয়ে বাংলাদেশকে আবার আমাদের বুকের ছাতিটা উপরে তুলে দিলেন, আমারে দেহখানি তুলে ধরো, তাই না, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, বাঙালিত্বকে, বাঙালিয়ানাকে আবার নতুন করে বিশ্ব দরবারে তুলে ধরলেন এই মর্যাদায় সমাসীন ব্যক্তি, সেই জাতিসংঘের সেখানে যাচ্ছেন কি যে আপনি তার দলকে নিষেধ করে যাচ্ছেন। হলো তঞ্চকতার কত রকম রূপ থাকতে পারে, যে একটা দেশের নোবেল লরেট, কোট অ্যান্ড আনকোট, কোন খাতে মানে মানে শান্তি খাতে নোবেল পুরস্কার পাইছে, কিন্তু সে হচ্ছে ক্ষুদ্র ঋণ দিয়া মানুষকে শোষণ করে, এখানেও এক ধরনের তঞ্চকতা। তাহলে এত ব্যর্থতা বা শূন্যতার উপরে দাঁড়িয়ে তিনি আবার সেখানে গিয়ে কি কথা বললেন আপনি, ডিপ্লোম্যাসি নাকি বললেন, আর কি বললেন, গণতান্ত্রিক রূপান্তর, আর একটা কি, উন্নয়ন। উন্নয়ন। তো 1 বছরের উন্নয়ন কি, ওটা তো শেখ হাসিনার সমস্ত কিছু করে যাওয়া, সেইগুলো যায় ফিতা কাইটা আসে। আপনি 1 বছরে বড় একটা প্রকল্প দেখান, বড় প্রকল্প করবার জন্য যে সাহস লাগে, এই সাহসটা কিন্তু এই লোকের নাই। ডিপ ইন হিজ হার্ট হি ইজ এ টিমিড পারসন। তাহলে আপনি যে যাচ্ছেন গিয়ে এই 3টা ডক্ট্রিন আমি দেখালাম যে আপনাকে শূন্যতায় পর্যবসিত করা, কিন্তু আমি হয়তো পরের অংশে ইন্টারভেন করে বলবো যে শেখ হাসিনা যেভাবে পিস মডেল 22 বার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন ভাই, সেইখানে আপনার দারিদ্র দূরীকরণ, তারপরে জেন্ডার যে ডিসপ্যারিটি, সেইখানে যে জেন্ডার জাস্টিস, ক্লাইমেট জাস্টিস, বা পিসফুল বা এমিকেবল সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউট, রিজনাল পিস, এইটা আপনি ওই অ্যান্টোনিও গুতেরেসের সাথে হেসে হেসে ডক্টর ইউনূস ছবি দেয় না, কিন্তু তার আগে যে শেখ হাসিনার সাথেও ছবি আছে। বা ধরেন মানবাধিকারের ক্ষেত্রে আপনি উন্নয়নের একটা মাপকাঠি ধরেন মানবাধিকার, মানবাধিকারের কোনো বালাই আছে মিল্টন ভাই বাংলাদেশে? সংবিধানটারে আপনি প্রতিনিয়ত রাত দিন ছুঁড়ে ফেলাচ্ছেন, সংবিধান তো মানেনি না, প্লাস কোর্টগুলোকে কাজ করতে দিচ্ছেন না, প্লাস বিদেশি একটা লোক, এই আলী রিয়াজ না কি নাম, কি এক পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, কিচ্ছু মানে যেসব কথাবার্তা বলে জামাতের নাকি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা আছে। তো যে লোক বিশ্বাস করে যে জামাতে ইসলামের বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা আছে, তাই সেইখানে গণতান্ত্রিক এই যে এক্সট্রিমিজমের যে উত্থান বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ ইজ লিনিং টুয়ার্ডস, পেন্ডুলিং টুয়ার্ডস যে এক্সট্রিম পলিটিসাইজেশন, সেইটারে কয়ে দিয়া যদি আপনি বলেন যে গণতান্ত্রিক ট্রানজিশন এবং আমাদের সংবিধানটা আপনি ছুঁড়ে ফেলে দিয়ে আপনি ইসলামাইজেশনের দিকে বা ধর্মীয় উগ্রবাদের দিকে আপনি দেশটারে ঠেলে দিয়ে আপনি যদি বলেন যে এটা উন্নয়ন, তাহলে তো হলো না। অথচ দেখেন এই যে বারে বারে এরা 16 বছর শব্দটা বলে না, 16 বছর 12 বছর হোয়াটএভার, তাহলে 2009 থেকে 14 রে এরা মানে না। মানে প্রথমত এর আগে যে বাংলাদেশ ছিল এরা এটা বিশ্বাসই করতে চায় না, যেন আমরা আসমান থেকে 2009 সালে পড়ছি, যেন আমরা 2001 থেকে 6 64টা জেলায় বোমা হামলা দেখি নাই, যেন আমরা 18 জন কৃষককে গুলি করে হত্যা করা দেখি নাই, যেন সৈয়দ বদরুল আহসানরা ওই 1143 জন যে মুক্তিযোদ্ধা সামরিক অফিসাররা বিনা বিচারে জেনারেল জিয়া হত্যা করছে, যেন আমরা এগুলো দেখি নাই, যেন জাতীয় 4 নেতাকে জেলের মধ্যে নৃশংসভাবে হত্যা করা আমরা দেখি নাই। আপনি কল্পনা করতে পারেন যে সুতরাং আপনি এমন ভাবে এরা এগুলো বলে যে এগুলো অবিশ্বাস্য ব্যাপার। সুতরাং এই হিউম্যান রাইটস এই গত 14 বছরেই জাতিসংঘ যে বললো যে বাংলাদেশে মানবাধিকার যে ইউএনএইচআরসি হিউম্যান রাইটস কাউন্সিল আছে, এই ওআইসিএইচআর আছে না, যে ভলকার তুর্ক, এর তো কথাবার্তার কোনো ঠিক নাই, তাই না? জাতিসংঘের সমস্ত নর্মস ম্যান্ডেট নষ্ট করে দিল। সেই আলাপে আমি এই মুহূর্তে যাচ্ছি না, কিন্তু বাংলাদেশ 3 বার 2009 থেকে 12, তারপরে 15 থেকে 18, 19 থেকে 21 আমাদের হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য। তো আপনি আমারে বলেন বাংলাদেশ কি রূপ দেখা এই জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য করছিল? বাংলাদেশের হিউম্যান রাইটস কমিটমেন্ট দেখায় সদস্য করছিল। আপনি দেখেন গত 13 মাসে বাংলাদেশের মানবাধিকার কমিশন, যে আমার শিক্ষক প্রফেসর ডক্টর মিজানের সময়ে
বি ক্যাটাগরির হিউম্যান রাইটস কমিশন হয়েছিল। গত এক বছরে তারা কি করলো? হিউম্যান রাইটস কমিশনের কাজ কোথায়? তাহলে হিউম্যান রাইটস রেকর্ড যে করবে, সেই ওএইচএসিআর দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে রিপোর্ট করাইলেন। আর বাংলাদেশ যে শেখ হাসিনার সময়ে এইচআরসির যে 3বার আমরা যে সদস্য পদ পেয়েছিল, দ্যাট ওয়াজ এ রিকগনিশন টু দি হিউম্যান রাইটস রেকর্ড অফ শেখ হাসিনা। আপনি হিউম্যান রাইটস এর কথা বলবেন, আপনি দারিদ্র দূরীকরণের কথা বলবেন না, আপনি বিধবার মুক্তির কথা বলবেন না, আপনি কৃষক শ্রমিকের মুক্তির কথা বলবেন না, আপনি এই যে মিডিয়াগুলোর মুখ বন্ধ করে রেখেছেন, মেন স্ট্রিম মিডিয়া, দিন রাত বাংলাদেশে আমাদের টক শোয়াররা শেখ হাসিনার মুন্ডুপাত করতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন কি পারছে মেন মিডিয়াতে আমাদের 3 জায়গা থেকে কথা বলতে হয়? তাহলে কোথায় আছে আপনি? সুতরাং এগুলো দিস অল আর বাজওয়ার্ডস। আমি জানি না, দিস ইজ দি মোস্ট ইল রিপ্রেজেন্টেড উঙ্গা ইউএনজিএ অ্যাসেম্বলি ফর বাংলাদেশ গোয়িং টু হ্যাপেন। আমি তার কাছে সত্যি বলতে কি, তিনি কি বলবেন এটা নিয়ে অতটা আগ্রহীও না, উৎসাহিত না। মুখে হয়তো কিছু একটা বলবে, but I am not that much interested what he is going to tell. ঠিক, একটা শব্দ আমি একটু পিক করব, আজকে আমি সন্ধ্যা এটা নিয়েই কথা বলেছি যে ইউনূস এবার অনেকগুলো হিডেন এজেন্ডা নিয়ে গেছে, মানে অনেক গোপন মিশন নিয়ে সে কিন্তু গেছে, শুধুমাত্র বক্তৃতা দেওয়ার জন্য যায়নি। এবং তার এবার টোটাল কস্ট হলো অ্যারাউন্ড $65 মিলিয়ন, যেটা বাংলায় প্রায় 700 কোটি টাকা। এর মধ্যে লবিস্ট ফার্ম আছে, আবার ট্রাম্পের সাথে একটা মিটিং করার জন্য, একটা সেলফি তোলার জন্য সে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের এক আত্মীয় আছে যে ট্রাম্পের পরিবারের সাথে ব্যবসায়িক ভাবে সম্পর্কযুক্ত, সেখানেও তারা কিছু মানে লবিং করছে। এবং আমাদের স্বরাষ্ট্র সচিব 9 দিনের জন্য পাকিস্তানে, এটা তার অন্যতম এজেন্ডা ছিল। তো এই সব মিলিয়ে তার এই হিডেন এজেন্ডা গুলো আমরা কিছুটা জানতে পাচ্ছি। তো ডক্টর বিল্লা, আপনার কি মনে হয় সে সেফ এক্সিট পাবে? ওয়েল, সেজন্যই তো টাকাটা ব্যয় করছে। সেফ এক্সিট, I to die, you to live, which one is better, only God knows. তো পৃথিবীর কোথায় সেফ এক্সিট আছে বলুন, তাই না? আমেরিকাতে তো সেফ নয়, তিনি তো দেখলেন, তাকে তো পেছনের দরজা দিয়ে যেতে হলো, তাই না? আমি যেটা বুঝি সেটা হলো যে প্রতারণার উপরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির সেফ এক্সিট নাই, ঠিক আছে না? আপনি দেখেন যে ওইখানে যায়া এই বাংলাদেশের বংশোদ্ভূত একজন পুলিশ অফিসার ওখানে মারা গেছেন, তার পরিবারকে যায়া সান্ত্বনা দিচ্ছে জামাতের নেতা নিয়ে। এই এটিএম তাহেরের পরিচয় আপনারা জানেন যে কতটা সাম্প্রদায়িক এবং বিষবাষ্প সমাজে ছড়াতে পারে সেই লোক। প্লাস হলো ওই যে আরো 2 জনের নাম বললাম, ওখানে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেমনে জানি বুঝতে পেরে যায় নাই, কেননা সে কিছুটা বুঝতে পেরেছে, একটু রাজনীতিক গণমানুষের সাথে সম্পৃক্ততা আছে যে, সো হি আন্ডারস্ট্যান্ড দিস থিং। কতটা ছোট লোকি পলিটিক্স দেখেন, ওই পুলিশকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে, অথচ বাংলাদেশে 3000 পুলিশ নিহত হয়েছে, কোট অ্যান্ড আনকোট, ইফ নট সরকারি ভাষায় আছে 46 জন। এবং কি ট্রাজিক করুণ মৃত্যু, 2 জন 3 জন পুলিশ অফিসারের ভিডিও আমরা দেখি। তো যখন আপনি জুলাইয়ের বিচারের কথা বলবেন, তদন্তের কথা বলবেন, জাস্টিস প্রসেসের কথা বলবেন, হিলিং এর কথা বলবেন, তাই না? আপনি একজন নোবেল লরেট না? তো সেখানে কই, সেখানে সান্ত্বনা কই, কোথায় গেল? ওইখানে যে সান্ত্বনা দিচ্ছে। তাহলে এই ধরনের প্রতারণাপূর্ণ ব্যক্তি কতটুকুন একটা দেশকে নিরাপদ রাখতে পারবেন, এ নিয়ে আমার সন্দেহ আছে মিল্টন ভাই, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে নির্বাচনী বৈতরণী বা একটা কথা বলছে না যে আমরা কিন্তু ফেব্রুয়ারিতে একটা নির্বাচন করব, জানো তো? আমার ধারণা যে নির্বাচন করার যে শক্তি বা যে কম্পিটেন্স, যোগ্যতা, না কম্পিটেন্সের ভালো বাংলা কি হবে, যে সক্ষমতা, ক্যাপাবিলিটি, এইটা এই সরকারের নাই।
কেন নাই বলেন তো? কারণ বাই নাও জনগণের যতটুকুন ইচ্ছা প্রথম অন্তত, যদি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি ধরে নিই, সেটা এখন আর নাই। এই ধরনের সরকারের ক্ষমতাটা আসে হচ্ছে মানুষের ইমিডিয়েট ইউনিফাইং ফোর্স থেকে। সেই জন্য এই ধরনের সরকারের মেয়াদটা কি করা হয়, টু দ্য এক্সটেন্ট পসিবল লিমিটেড করে রাখা হয়। এবং আমাদের যারা ইতিপূর্বের যারা কনস্টিটিউশন ফ্রেমার্স বা পলিটিশিয়ানসরা, তাদের গরিমাতেও সেটা আছে। অথচ এখানে 13 মাস চলে গেছে, আপনি জানেন না যে আপনি নিজে কতদিন ক্ষমতায় থাকবেন। এই যে আনফ্যাটার্ড ডিসক্রিশন, এটা দ্যাট ইনভাইটস করাপশন, দ্যাট ইনভাইটস কি বলবো যে হোয়াট এভার ইউ লাইক, মানে জাঙ্গাল রুল। সুতরাং এইখানে আপনার সেফ এক্সিটের কিছু নাই। আমি আপনার এই প্রশ্নটার উত্তর জাতিসংঘের ক্যানভাসে একটু সাজাই। ধরেন 74 সালের কথা আমরা বারবার বলি, কারণ কি ওইটা আমাদের মায়ার জায়গা, বুঝছেন না? কানা তার চোখের কথা বারবার বলে। বাংলাতে একটা সংবিধান লিখেছি আমরা, চীন বারে বারে ভেটো দিচ্ছে, কিন্তু আমরা রেকগনিশন পাচ্ছি আমেরিকান, তাই না? রক্তচক্ষু আছে রাশিয়ার, ওদের সমর্থন আমরা পাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিচ্ছেন, সেইখানে তিনি বলছেন যে আমার বাঙালিরা কি বলতে, আমি অবশ্য ইংরেজি ভাষণটা এখানে সামনে আছে আমার, যে ফেলো বেঙ্গলিজ ক্যান এন্ডিওর সাফারিং, they will not die, and the will of my people is my greatest strength. The will of my people is my greatest strength. বঙ্গবন্ধু একটা সংবিধান গিফট করে গেছে, arguably one of the best constitutions in the world. এখনো আমি বারে বারে বলি যে এই সংবিধান দিয়ে এখনো 100 বছর চলা সম্ভব। সেইখানে 7 নম্বর অনুচ্ছেদে কি লেখা রাখছে বঙ্গবন্ধু জানেন নাকি? আমরা তারে উচ্চাভিলাষী, ক্ষমতালিপ্সু, বাকশাল ইত্যাদি বলে মেরে ফেলছি না, কিন্তু সেইখানে উনি লিখে গেছে উইল করে দেওয়ার যার মতন, যে দিস কনস্টিটিউশন as a solemn will, as the expression of the solemn will of the people, is the supreme law of the country. ভাবতে পারেন তো? সেখানে যে জাতিসংঘে গিয়েও তিনি আবার কি বলছেন, যে দি উইল অফ মাই পিপল ইজ মাই গ্রেটার স্ট্রেংথ। ইউনূস এই কথা বলতে পারবে যে দি উইল অফ মাই পিপল ইজ মাই গ্রেটেস্ট স্ট্রেংথ? তো বলবে যে দি উইল অফ দিস এনসিপি লিডার্স ইজ মাই গ্রেটেস্ট স্ট্রেংথ। এই যে 4-5 জন থাক, তাদের নেতৃত্বে সে তার ক্ষমতাটার উৎস হচ্ছে যে এই 4-5 জন, এই নাহিদ ইসলাম, এই আক্তার হোসেন, আর এই যে যারা যে ডিপ স্টেটের মূল মেম্বার, বিভিন্ন দেশে তাকে পাঠানো হচ্ছে, তাই না? আমি মানে ব্যক্তিগতভাবে আসলে আক্রমণ করতে চাই না, এই আলোচনাটা ওই লেভেলে নামাতে চায় না, কিন্তু খুব দুঃখ লাগে। তাহলে আপনি হোয়াট মেসেজ ইউ ক্যান গিভ, সেখানে আপনি কি মেসেজ দিবেন বলেন? অথচ আপনি দেখেন যে আমাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ওইখানে জাতিসংঘ চার্টারের প্রতি আমরা সম্মানজনক লিখে রাখছি। জাতিসংঘের যে আজকের যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল আমাদের জন্মের নাড়ির সাথে, জঠরের সাথে গাথা। 1966 সালের যে আইসিসিপিআর, আইসিএসসিআর, রাইট টু সেলফ ডিটারমিনেশন, আমরা ট্রান্সলেট করছি কোথায়? এখানে। ইউডিএইচআর, যে কন্টেম্পট অফ হিউম্যান রাইটস, কি সুন্দর সুন্দর কথা আছে। হ্যাঁ, ওই যে একটু আগে বদল ভাই বলছিলেন যে আমরা নাকি ভারতের সংবিধান থেকে এটা চুরি করছি। লেখাপড়া করে না এরা। আফসোস, শিক্ষক হিসেবে এই কথাটা আমি বলছি, আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে না। সেকুলারিজমের কথা ধরেন, ইন্দিরা গান্ধী এটা যুক্ত করছে হলো আপনার 75 না 76 সালে সংবিধানে, আর আমরা লিখে রাখছি 72 সালে। কারণ বঙ্গবন্ধু বুঝতো 12 নম্বর আর্টিকেলে সংজ্ঞা দিয়ে রাখছি রে ভাই যে সেকুলারিজমটা কি জিনিস। অথচ জিয়া আইডারে উঠাই দিল সামরিক শাসন। এই 12 নম্বর অনুচ্ছেদ দীর্ঘদিন ধরে ছিল না, আবার এই যে 15তম সংশোধন আমরা উঠাইছিলাম, এরা এসে আবার 15তম সংশোধন কি হচ্ছে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে কি হলো? আপনি বুঝতে পারছেন যে জাতির মূল যে শক্তি, আমাদের যে ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাপসি, এগুলো করে জাতিটাকে সোললেস, আত্মাহীন করে ফেলেছে।
তো আত্মাহীন জাতির নেতা হচ্ছে এই ডক্টর ইউনূস। ঠিক আছে, এইখান থেকে সে কি করছে আপনার এই ওইখানে আমরা ওই যে জাতিসংঘ চার্টারে লেখা আছে উই দ্য পিপলস, একটা জায়গায় পৃথিবীতে পিপুলের যায়, পিপুলের শেষে এস আছে। মিল্টন ভাই আপনি পড়ান, আপনি বিভিন্ন ছাত্র সুপারভাইজ করেন, এই যে জাতিগোষ্ঠী উই দ্য পিপলস অফ দি ইউনাইটেড নেশনস, তা আমরা ইউনিভার্সালিজমকে ইকো করছি আমাদের সংবিধানে, আওয়ার গিভিং আওয়ারসেলভস টু দিস কনস্টিটিউশন। ইউএন চার্টারের যত ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, ডিগনিটি, কন্টেম্পট অফ হিউম্যান রাইটস, আমি এই জাস্টিস হাবিবুর রহমানের সাথে আলাপ করার সময় বলছিল যে ইউডিএইচআর এর জাস্ট এই শব্দটা আমরা উই হ্যাভ fruitfully borrowed, and our constitutional ideas, thoughts, philosophy has been influenced by the ideas of Universal Declaration of Human Rights. আমরা ভারত থেকে নিছি, ভারতের জুরিসপ্রুডেন্স প্রপার জুরিসপ্রুডেন্স, কিন্তু তার মানে এই না যে আমরা ভারতকে অনুসরণ করে নিছি। কেসি হোয়ার ডক্টর কামাল হোসেনের গুরু না, সে ইংল্যান্ড থেকে নিছে না, এই আমেরিকার ফিলোসফি, ফিফথ অ্যামেন্ডমেন্টের ফিলোসফি থেকে আমরা নিছি না, সেপারেশন অফ পাওয়ার্স। সিনেট কখনো মরে না, আমাদের পার্লামেন্ট রিভলভিং পার্লামেন্ট, এই কনসেপ্ট থেকে নিছি বা আমরা আমেরিকা থেকে নিছি। তাহলে কি দাঁড়ালো, আমাদের সবকিছুই হচ্ছে কি একটা ইউনিক। এই ইউনিক ইয়ে থেকে আপনি 74 সাল বলতেছেন, আমাদের 74 সালে বঙ্গবন্ধু যে শিশু আইন বানাইছে, জাতিসংঘ নেছে হচ্ছে 1989 সালে। এই যে জাতিসংঘ, এই জাতিসংঘের উদ্দেশ্য হলো ইন্টারন্যাশনাল জাস্টিস, কোর্ট অ্যান্ড আনকোর্ট এস্টাবলিশ করা। আমি এখন শেখ হাসিনারে দিয়ে আপনার উদাহরণ দিই, শেখ হাসিনা কিভাবে ইন্টারন্যাশনাল জাস্টিস, একটা হলো পিস কিপিং অপারেশন ফোর্স, সেটা তো আছে আমাদের সংবিধানে 25 নম্বর অনুচ্ছেদে লেখা রাখছি যে আমাদের আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা হচ্ছে বাংলাদেশের অন্যতম গাইডিং প্রিন্সিপল, ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ স্টেট পলিসি। এই যে গাজার বিষয়টা ইউনূস বলবে কিনা এড়াই যাবে, কারণ এ তো ইসরায়েলের প্রতিনিধি রে ভাই, এ তো ফিলিস্তিনের মুক্তির পক্ষে কথা বলবে কিনা আমি জানি না কালকে, কিন্তু আমাদের সংবিধানে লেখা রাখছি এবং শেখ হাসিনা প্রতিনিয়ত এই কথা জাতিসংঘও বলে এবং অন্য সময় সবসময় বলছে। কোন থার্ড ওয়ার্ল্ড লিডার কোনদিন বলছে আপনি ইন্টারন্যাশনাল জাস্টিস বা পিসের কথা বলবেন, কেমনে হবে, রাইট? এই যে সাউথ আফ্রিকা মামলা করলো আপনার ইসরায়েলের বিরুদ্ধে, ওইখানে শেখ হাসিনা পার্টি হয়েছে, ইন্টারভেন করছে। আপনি ভাবতে পারেন যে কতটুকুন দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, এর কি এমনি এমনি হয় নাকি? আপনার পররাষ্ট্রমন্ত্রী এই তৌহিদ হোসেনকে দিয়ে কিছু হবে? তার ভাষা দেখছেন নাকি দরিদ্র ভাষা। সামটাইমস আই ল্যামেন্ট যে এই লোকের সম্পর্কে আমি উচ্চ ধারণা পোষণ করতাম। আপনি এই যে আমাদের গাম্বিয়া যে মামলা করলো মায়ানমারের বিরুদ্ধে, মায়ানমারের ডাইকা নেছে আইসিজেতে, যে ওই বেটা তুই জবাব দে যে তোর দেশের যে জেনোসাইড হয়েছে এইটা রোধ করতে কেন ব্যর্থ হচ্ছিস। এই যে রাখাইন প্রদেশে, ওইখানে বাংলাদেশ পার্টি না, বাংলাদেশ নিজে করে নাই, কারণ কি অনেক টাকা পয়সা লাগে এবং ঝামেলা হবে, রাইট? শেখ হাসিনা কি করছে, ও আইসি সম্মেলনের গাম্বিয়ার যে আবু বকর পররাষ্ট্রমন্ত্রী, তারে বলছে যে আপনি আইসিসিতে এটা ইয়া করেন, কি বলে আইসিসিতে যান, এবং আইসিসিতে আলাদা আছে। আবার আমি কয়টা উদাহরণ দেবো আপনারা, আইসিসিতে বাংলাদেশ সেইখানে এই ফিলিপ স্যান্ডস তারপরে আরো কয়েকজন আইনবেত্তা নিয়ে, তাই না, আমরা সেখানে রিপ্রেজেন্ট করাইছি। আপনি সমুদ্র মামলা দেখেন, ইন্টারন্যাশনাল পিসফুল অ্যামিকেবল সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউট, জাতিসংঘের ম্যান্ডেট, চার্টারের ম্যান্ডেট। তাহলে ইন্টারন্যাশনাল জাস্টিসের যে ম্যান্ডেট আছে, এটা শেখ হাসিনা পূরণ করতেছে নাকি আপনার ডক্টর ইউনূস পূরণ করতেছে? এই এক বছরে যে সে যে কথাগুলো বলবে, এগুলো কি গ্রহণযোগ্য? আপনি শেখ হাসিনার যে পিস মডেল, আপনি যদি এটারে সেন্টারে রাখেন, এর যদি ভালো হতো যদি আমি দেখাতে পারতাম, এটা প্রফেসর বারকাত দেখিয়েছে। পড়াশোনা করে না এরা ভাবে যে প্রফেসর বারকাতের মানে একটা লেকচারের মানের ইন্টেলেকচুয়াল এবিলিটি এই শিবিরের পোলাপানদের আছে, আপনি আমারে কন। সেইখানে প্রফেসর বারকাত দেখেছে একটা হলো ক্ষুধা দারিদ্র। এই এখানে আপনি অর্জন দেখেন বাংলাদেশের 98 সালে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, শেখ হাসিনার আগের আমলে, বুঝতে পারছেন? সেই দারিদ্র। তারপর হলো অসমতা দূর। আপনি জেন্ডার ডিসপ্যারিটির কথা খেয়াল করেন, সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ শ্রেষ্ঠ। পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট বলেন, এই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলাতে নারী, তারপরে যে নারীদের বিভিন্ন জায়গায় না, এমনকি এই যে ইউএন পার্মানেন্ট মিশনের রাবাব ফাতিমা বাংলাদেশের প্রথম নারী, তাই না? জাতিসংঘের যে মূল প্রজেক্ট রাবাব ফাতিমাকে সেখানে তিনি দিয়েছেন। তাহলে
একবার স্টার্টিং ফ্রম রুট লেভেল টু ইন্টারন্যাশনাল লেভেল জেন্ডার ডিসপ্যারিটিতে শেখ হাসিনা চ্যাম্পিয়ন। আর হচ্ছে আপনি বঞ্চনা দূরকরণ, বঞ্চনা আপনার ইনক্লুডিং দি এক্সক্লুডেড, ইনক্লুডিং দি এক্সক্লুডেড মানে আমার মাঝি, আমার তাঁতি, আমার সুতোর, আমার মজুর, আমার বিধবা, এদেরকে ভাতা দিয়া মেন স্ট্রিম সোসাইটিতে আনতে হবে। ঠিক আছে, এই যে যে আপনার উন্নয়নের দেশে। তারপরে হলো ডেভেলপমেন্ট বলছে না ইউনূস, ডেভেলপমেন্ট না, কথাটা হবে হলো হিউম্যান ডেভেলপমেন্ট, মানবিক উন্নয়ন, তাই না? আপনি হিজড়াদেরকে নিয়ে আসবেন মেন স্ট্রিম সোসাইটিতে, এটা হলো শেখ হাসিনার উন্নয়ন দর্শন। এটারে আপনি ভাবেন না যে জাতিসংঘের টপিক না। রেশাল ডিসক্রিমিনেশন অথবা মার্জিনালাইজেশন অথবা এগুলোকে প্রান্তিকীকরণ, তাই না? এইটা। আর একটা হলো টেরোরিজম, গ্লোবাল টেরোরিজমের কথা বাদ দিয়ে আপনি শান্তির কথা কেমনে বলবেন আমারে বলেন তো? গ্লোবাল টেরোরিজমে শেখ হাসিনার যে অর্জন আপনি আমারে দেখাতে পারবেন আর কোন প্যারালাল নেতা এই ভারতীয় উপমহাদেশে বা পুরো তৃতীয় বিশ্ব দেশে আছে? নাই তো। যদি না থাকে তাহলে আপনি এই এক বছরে যে ইউনূস কি বলবে যে আমার লোকজন এই পুলাপান একটু রিভেঞ্জ জাস্টিস, এই যে ওএইচএসসি আছে না, কতটা ইন্টেলেকচুয়ালি ব্যাংক্রাফট, কতটা ফালতু একটা রিপোর্ট তৈরি করেছে, আপনি না পড়লে বুঝতে পারবেন না। তারা বলেছে যে ও রিভেঞ্জ জাস্টিসের শিকার হইয়া 5 আগস্ট থেকে 15 আগস্টে নাকি আপনার তারা যে 1400 হিসাব দিয়েছে তার অর্ধেকের লোক, বেশি লোক মরছে এই সময়। ওইগুলোর ব্যাপারে কোনো ন্যায় বিচারের কোনো ই নাই, অথচ ওইটাই কিন্তু টার্গেটেড কিলিং। আর আপনি জানেন যে টার্গেটেড কিলিং ছাড়া সেটাকে কখনো গণহত্যা বলে না। এরা এই গণহত্যা যে বলে না, মানে জেনোসাইড স্টাডিজ, এটাও তো ঠিক মতন কোনোদিন পড়ে রাখে নাই। কার্জন স্যারে যে তারা ধরলো, এটা কিন্তু ওই সংবিধান শুধু কারণ না, বহুত কারণ আছে পেছনে। ওই আপনার হাফিজুর রহমান কার্জন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে জেনোসাইড স্টাডিজ আছে না, তার ডিরেক্টর। তুমি জামাতে ইসলামের জেনোসাইডটা বাংলাদেশের নতুন জেনারেশনে জানাবা, যেখানে এখন শিবির জয়লাভ করছে। সুতরাং কার্জনকে ধরো। আপনি বুঝতে পারছেন, এটা কিন্তু একজন ব্যক্তি ধরা না, এটা হলো পুরো বাংলাদেশটারে ধরা। পুরো বাংলাদেশকে এইভাবে তারা এই যে কাপড় চেপে না, কাপড় চেপে যে পানি এরকম শেষ করে ফেলে না, প্রফেসর ইউনূস হচ্ছে এরকম। আমার কাছে এখন এই লোকের বক্তব্য সবকিছু ফাঁকা ক্যানভাসারের মতন মনে হয়। আমরা একদম মানে আলোচনা এত মুগ্ধ হয়ে শুনছি যে সময়টার দিকে তাকাচ্ছি, আমরা সময়টা অতিক্রম করে গেছি, আমরা একদম শেষ সময়। না, বদরুল ভাইকে বলতে আমি সরি, আমি বেশি সময় নিয়ে ফেলেছি। না, বেশি সময়ের কিছু না আমাদের, কিন্তু আমি লাস্ট এই কথাটাই বলি যে ট্রাম্পও যে বক্তৃতা দিয়েছে কালকে, তাই না, যে বিষয়গুলো মানে উইথ ডিউ রেসপেক্ট, সেখানে কথা বলছে জাতিসংঘর প্রয়োজনীয়তা, অনেক কথাই বলেছে। তা আমরা চাই যে ঠিক আছে সে গেছে বলুক, কিন্তু মানে বাংলাদেশের যে ঐতিহ্য, এইটাকে যেন ভুলণ্ঠিত না করা হয়। আমাদের যে কন্ট্রিবিউশন টু জাতিসংঘ, বাংলাদেশ জাতিসংঘের কাছেও বাংলাদেশ যেমন ঋণী, বাংলাদেশও কিন্তু জাতিসংঘের পিস কিপিং এ এবং ইন্টারন্যাশনাল জাস্টিসে ভূমিকা রাখছে, যেটা আমাদের ছেলেমেয়েরা কখনো বুঝতে শেখেনি, অনুধাবন করতে শেখেনি। আমি চাই সেগুলো তারা অনুধাবন করুক। ধন্যবাদ। ডক্টর বিল্লার কাছ থেকে একটা কনক্লুডিং রিমার্কস নিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করবো আর কি। আমি ভেবেছিলাম যে বদরুল ভাই কনক্লুডিং রিমার্কস দিন, আসলে এর কোনো কনক্লুশন নেই। আমার কথাটা হলো কি, আমি ক্যামেরাটা ওই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকেই শুরু করতে চাই। মানে ধরুন ওখানে বাংলাদেশটার একটা ব্র্যান্ডিং হবে, সেই ব্র্যান্ডিং এ আপনি কি করছেন, আপনি কয়েকজন নিজের উপদেষ্টা তাদেরকে নিয়ে আপনি একটা দাঁড়ায় আপনি একটা ছবি দিচ্ছেন, হলো, মিলল? এর আগে আপনি দেখেন না শেখ হাসিনা কিভাবে ওয়ার্ল্ড লিডার, আসলে মানুষের ক্ষমতাটা আসে কোত্থেকে? জনগণ থেকে, তাই না? আমি এই বিষয়গুলো নিয়ে কখনোই আমি দেখেছি যে আমাদের সাংবাদিকরা শেখ হাসিনার বক্তব্যের গভীরতা, এটা বোধহয়, আমি জানি না বদরুল ভাই এগ্রি করবেন কিনা, মানে ধরেন 100টা কথার মধ্যে 99টা কথা বললাম, আপনি 99টা কথা না যে আর একটা শব্দ ধরে বসলেন, এইরকম। তো কালকে এই অ্যান্তোনিও গুয়েত্রেস একটা কথা বলেছেন, সেটা দিয়ে আমি শেষ করি। সেটা হলো অ্যান্তোনিও গুয়েত্রেস, তিনি বলেছেন যে the world is awash with overlapping crises, from wars to humanitarian emergencies to climate breakdown.
and leaders must decide now what kind of world we choose to build together. তাহলে এবং এবং তার সঙ্গে আপনি এই ট্রাম্পের কথাটা যুক্ত করেন, বলছে যে যার যার দেশে গিয়ে দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন। তো সেই কথাটাই যে লাভ ইউর পিপল, লাভ ইউর কান্ট্রি, সেটা না থাকলে কখনোই আপনি ট্রু সেন্সে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন না। ঠিক আছে?